আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলি হামলায় নিহত জিম্মিদের লাশ ফেরাতের মঞ্চ করেছে হামাস। আরও জানিয়ে দিব 408 আরোহী নিয়ে ভারতের জরুরি অবতরণ করেছে বাংলাদেশের বিমান। এরপর জানিয়ে দিব গাজায় 1100টির বেশি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব 4 জিম্মির লাশ হস্তান্তর করল হামাস। এবার ইসরায়েলি হামলায় নিহত জিম্মিদের লাশ ফেরতে মঞ্চ করেছে হামাস। এবার শুন বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিটি জিম্মির মুক্তির আগে মঞ্চ তৈরি করে অনুষ্ঠানের আয়োজন করেছে হামাস। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় গাজাবাসীদের এবং খুন হওয়া জিম্মিদের লাশ ও হস্তান্তরের জন্য মঞ্চ তৈরি করেছে ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠনটি। 4 নিহত জিম্মি সিরি এলিয়ার ও বিবিসির এক প্রতিবেদনে বলেছে, মুক্তি দেওয়ার আগে বৃহস্পতিবার দক্ষিণ গাজা উপত্যকা খান ইউনিসের পূর্বে একটি মঞ্চ তৈরি করেছে হামাস। মঞ্চের একটি বানার ও দেখা গেলেও সিরির আলিয়াল ও কফিরির সেই সঙ্গে বানাওয়াটির উপরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন রুশ সেনাকে হিসেবে বিবেচিত করা হয়েছে। ছবিটিতে আরবি, ইংরেজি এবং উর্দু লেখা হয়েছে, যা যুদ্ধপ্রান্তীয় নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী তাদের ক্ষেপণাস্ত্র এবং যানবাহন ও যুদ্ধ বিমান দিয়ে হত্যা করেছে। আর একটি বর্ণনায় লেখা হয়েছে, যুদ্ধের প্রত্যাবর্তন ও কফিনে আপনার বন্দীবিমানে ফিরে আসা ও পাল্ট সংখ্যা জানিয়ে ও লেখা ছিল। এদিকে বুধবার ইসরায়েল নিশ্চিত করেছে 4 লাশের সঙ্গে আরো 6 জিম্মিকে ফেরত পাবে তারা। জিম্মিরা হলেন সিরি বিবাস ও তার 2 ছেলে ও এরিয়াল বিবাস এবং ক্যাফিরির বিবাস এবং ওদিত কালিউন। এর ফলে হামাসের বন্দী বিনিময় থেকে 503 দিন পর মুক্তি পাবেন তারা। তাদের গত 7 অক্টোবর নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গেছিলেন হামাস। উল্লেখ্য, এ পর্যন্ত 19 ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়ে অত্যন্ত 1100 ফিলিস্তিনি বন্দীর মুক্তি চুক্তি করেছে হামাস। 408 আরোহী নিয়ে ভারতের জরুরি অবতরণ বাংলাদেশ বিমানের। এবার শুন বিস্তারিত। 408 জন আরোহী নিয়ে ভারতের পশ্চিমাঞ্চলে রাজ্য ও মহারাষ্ট্রের নাগপুরের বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশের বিমান এয়ারলাইন্সের এক ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের ইউএই দুবাইতে যাচ্ছিল বলে জানা গিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআর বরাত দিয়ে বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম দি হিন্দু জানিয়েছে, জরুরি অবতরণ করা এই ফ্লাইট 4 শতাধিক আরোহী ছিলেন। সংবাদ মাধ্যমটি বলেছে, ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের একটি ফ্লাইট ও 396 জন যাত্রী এবং 12 জন ক্রিউ নিয়ে ও মহানগরের পুর বিমানবন্দরের জরুরি অবতরণ করে বলে কর্তৃপক্ষরা জানিয়েছে। পুর বিমানবন্দরে একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে বুধবার 19 ফেব্রুয়ারি মধ্যরাতে ফ্লাইট ও ডাইভার্ট করা হয় এবং পরে জরুরি অবতরণ করে সেটি। ফ্লাইটটিতে 396 জন যাত্রী এবং 12 জন ক্রিউ সদস্য রয়েছে বলে অন্য একজন কর্মী তথ্য জানিয়েছে। তিনি বলেন, যাত্রীদের বিমান বাংলাদেশ ও এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হবে। গাজায় 1100টির বেশি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। গাজায় সরকারের অ্যান্ড সিস্টেম এবং ধর্মীয় বার্ষিক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার ফলে গাজা উপত্যকায় 1244টি মসজিদের মধ্যে 1109টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গাজার ধ্বংসস্তূপ ও ওমরি মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রদান করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার 79% মসজিদ ধ্বংস হয়েছে, 834টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং 275টি মসজিদ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। গাজার ধর্মীয় প্রশাসন ও কেন্দ্রীয় ওয়াকফ সম্পত্তি ও কবরস্থান এবং মসজিদের ধ্বংসের ফলে মোট $500 মিলিয়ন বেশি অর্থের ক্ষতি হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মসজিদ ছাড়া ও গাজায় 3টি গির্জাও ধ্বংস করেছে। এছাড়া ইসরায়েলি বাহিনী গাজার কবরস্থানগুলো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী ও 60টি কবরস্থানের মধ্যে 40টি কবরস্থান হামলার শিকার হয়েছে এবং 11টি কবরস্থান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 643টি ওয়াকফ অবস্থান এবং সম্পদ ধ্বংস হয়েছে এবং এই স্থানগুলোতে ধর্মীয় শিক্ষা পরিবেশ বন্ধ হয়ে গেছে। এছাড়া মন্ত্রণালয়ের 315 জন ইমাম এবং বক্তা ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন এবং 37 জন মন্ত্রণালয়ের কর্মকর্তা আটকা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ধ্বংস হওয়ার মসজিদ এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে পণ্যপূর্ণ করা হবে
এবং মিনিটের কারণে প্রতি মিনিটের কারণে মাসুল দিতে হবে ইসরায়েলের। এই কৌশলটি লক্ষ্য হলো ধর্মীয় ও দিনশীল প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির ও সম্ভাবনার গাজার ও ওয়াফাক পরিকল্পনার সম্পাদন করান ও কৌশল মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পণ্যের জন্য অধিকার ও বিকল্প হিসেবে সামরিক ও মসজিদে স্থাপন ইমাম এবং ধর্মীয় কর্মকর্তারা সহায়তা প্রদান করান ও পাঠের জন্য কুরআন পাঠের কোর্স শুরু করা এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্র চালু করার মতো পরিকল্প পরিচয় দিয়েছে। এই পরিকল্পের আওতা সামাজিক এবং সাহায্যের বিকল্প যেমন কবরস্থান প্রদান, পানি এবং খনন ও শহীদ এবং বন্দী পরিবারের জন্য সহায়তা এবং প্রদান পরিকল্পনা হয়েছে। গাজার আলটিরিয়ামি ও মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় ইসলামিক ও দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এবং আবেদন করেছে যাতে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোর পণ্য সহায়তা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজের সেবা পুনরায় শুরু করতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মসজিদগুলো শুধুমাত্র উপাদানগুলো নয় বরং সেগুলো মসজিদের আধুনিক ও সামাজিক ও আগাঠামা শক্তিশালী করা কেন্দ্র হিসেবেও কাজ করে। চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে সরকারকে কঠোর হতে বলল বিএনপি। দেশের চলমান পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দিনগত রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করি হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক, সোচ্চাচার এবং তাদের দোসরাদের উস্কানিমূলক আচরণ। জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থানের সম্পর্ক অশালীন এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য করে দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত সোচ্চাচারের স্মৃতি মূর্তি স্থাপন ও নামফলক সমূহ ভেঙে ফেলার মধ্যে জনস্পত্র দৃশ্যমান দেখা গেছে। বর্তমান আন্তর্বর্তী সরকার গত 6 মাসের পলাতক সোচ্চাচার এবং তাদের দোসরাদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমতে প্রতিবাদ রয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ড উৎসাহিত হচ্ছে। এমন সরকার বহাল থাকা অবস্থান জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। অথচ জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হবে, যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়ার বাঞ্ছিত হচ্ছে। বর্তমানে দেশে বিভিন্ন পেশা শ্রেণী পেশার মানুষ নানা ধরনের দাবি দাবা নিয়ে যখন তখন সড়কে মল কাচারে মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করেছে, যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে। রিজভী বলেন, বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে সরকারের পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র সরকারের অস্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এ পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতান্ত্রিক বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা দিতে পারে বলে উপসর্গ এরই মধ্যে দৃশ্যমান। সুতরাং আন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসাব ঘটবে। সুতরাং কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখনই সময়ের দাবি।